উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা হতে পারে আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসকদের নির্দেশ দিলেন 24 ঘন্টা নজরদারি চালাতে প্রয়োজনে ছুটি বাতিল করে কাজ করতে হবে। আমি যে ডিপার্টমেন্টগুলো থেকে অলরেডি রিপোর্ট পেয়েছি, জেলাগুলো থেকেও, ডিএম এর কাছে, এসপির কাছ থেকেও, তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা 24x7 মানে আপ টু অক্টোবর, পুরো এন্ড অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি। এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট, যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে, মানুষ যোগাযোগ করতে পারে। পাশে ভুটান আছে, ভুটানের থেকে জল চলে আসে, সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে, জলপাইগুড়ি ভাসে, তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল, সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয়। জেলাগুলোও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে, আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা 24x7 একটা প্রোগ্রাম করবেন, যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন, বা মিউনিসিপ্যালিটি মারফত। কালিম্পং এর সিচুয়েশন নর্মাল। 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে, এনএইচএআই এবং পিডব্লিউডি তারা রিপেয়ার করছে। দার্জিলিং সিচুয়েশন এখনো পর্যন্ত নর্মাল আছে, ওখানেও কিছু জায়গায় ধস নামলে ওখানেও আর্মি বেস্ট, ওদেরকে ইনফরমেশনটা দিতে হবে যাতে ওরা রিপেয়ারটা চটপট করে, আর জিটিএ কেও কনসাল্ট করে নেবে। দক্ষিণ দিনাজপুরে সিচুয়েশন এখনো নর্মাল, কিন্তু পুনর্নভা নদী বিপদসীমার উপর বইছে, পুনর্ভবা যেটা। সুতরাং আমার মনে হয় এটা বিপদসীমার উপর বইলে কোন জায়গাগুলো এফেক্টেড হতে পারে, সেখানে আশেপাশে বাড়িঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে, এবং পাবলিককে দরকার হলে সরিয়ে আনতে হবে। সেই সেল্টারগুলো ডিএমএসপি দের কথা বলে এখন থেকে নজর রাখতে হবে। বাংলাটা দেখতে একটা নৌকোর মতো, ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু। জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না। রাস্তায় ধস নেমেছে, অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পাড়, তাই নজর রাখতে হবে। এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া, বিশেষ করে ওগুলো ন্যাশনাল হাইওয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং নর্থ বেঙ্গল, সিকিম, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে, সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্টোর দ্য সিচুয়েশন। ধস নামলে ডিএমদের এটা জানিয়ে রাখছি, এবং এসপিদের। তুফানগঞ্জ, মাথাভাঙা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। 13টি রিলিফ সেন্টার ও 6টি কিচেন চলছে। 24x7 একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা করছি। তেমনি জেলাগুলোও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে, আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা 24x7 একটা প্রোগ্রাম করবেন, যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন, বা মিউনিসিপ্যালিটি মারফত। যে যদি এমার্জেন্সি লাইক সিচুয়েশন হয় তাহলে কিন্তু সব ছুটিটাই ক্যান্সেল হয়। ভুটান পাহাড়ে টানা ভারী বৃষ্টি চলছে, আর তাতে এই উত্তরের বিভিন্ন নদীর জল বেড়েছে। তিস্তার জলে মালবাজার, টোটগাঁও ডুবে গিয়েছে। এদিকে তিস্তার গতিপথ পরিবর্তন নিয়েও বাসিন্দারা চিন্তা রয়েছেন। তিস্তায় জল বেড়েছে, তাই ধূপগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন। বুক জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে 15 নম্বর ওয়ার্ডের মানুষকে। দেখুন, রকি রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। রকি, কি অবস্থা? অত্যন্ত ভুটান পাহাড় সহ ডুয়ার্সে একটানা বৃষ্টির বিপর্যস্ত জনজীবন হয়ে পড়েছে। এই একটানা বৃষ্টির ফলে কিন্তু জল বাড়লো জলঢাকা, ডুডুয়া, গ্লান্ডি, বামনি প্রভৃতি নদীতে। তিস্তা নদীর জল বইছে মালবাজার, টোটগাঁও গ্রামের মধ্যে দিয়ে। তিস্তা পাড়ের যে বাসিন্দারা তারা কিন্তু ইতিমধ্যে সরে যেতে শুরু করেছে। তিস্তা তার গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে, যার ফলে আতঙ্কে রয়েছে সেই এলাকার গ্রামের বাসিন্দারা। রাত থেকে নতুন করে বৃষ্টি শুরু হওয়ার ফলে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড। 1 ফুট জল পেরিয়ে কোথাও বা হাঁটু জল পেরিয়ে কিন্তু চলাফেরা করতে হচ্ছে 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। সেখানে কিন্তু সাধারণ মানুষের জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, কারণ স্বাস্থ্যকর্মীরা সেখানে যেতে
গেলেও কিন্তু হাঁটু জল পেরিয়ে যেমন যেতে হচ্ছে, কোথাও কোমর জল পেরিয়ে যেতে হচ্ছে, এমনকি সর্ব রকম পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে সেই এলাকার মানুষ বলে দাবি করেছেন। কারণ কোনো রকম ভাবে কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে যেতে হলে সেখানে অ্যাম্বুলেন্স যেতে পারছে না, এমনকি স্কুল পড়ুয়ারাও সেখান থেকে পড়াশোনা করতে ধূপগুড়ি শহরে আসতে পারছে না, কারণ জল এতটাই বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু ভোগান্তি শিকার হতে হচ্ছে এলাকার মানুষকে। আর বৃষ্টি ফেললে ভোগান্তি আরো বাড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর এর পাশাপাশি বলে রাখতে চাইবো, ভুটান পাহাড়ে যেহেতু অবিরাম বৃষ্টি চলছে, হাতিনার নালার জল মানহাট চিন্নাপুরি এলাকায় ঢুকে প্লাবিত হয়ে যেতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করছে ডুয়ার্সবাসী। আর ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন চা বাগান। অতনু, ধন্যবাদ। কালকে রাত থেকে প্রচন্ড বৃষ্টি, তার জন্য আমাদের অসুবিধা জল কতটুকু উঠছে? জল তো এক হাত আমার উঠানে, এই যে রাস্তায় দেখতেছেন না কতটুকু জল, কত বড়। আপনারা এই রাস্তার জন্য কি আবেদন জানিয়েছিলেন? এর আগে জানিয়েছিলাম, কিন্তু কেউ দেখলো না, কিছু করে না। এদিকে সাহায্য করতে গিয়ে বিপাকে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর চাপে পড়ে বললেন বিএসএফ চেকপোস্ট সরিয়ে দেওয়া উচিত। আর এখানেই অনেকের প্রশ্ন, তাহলে এতদিন সরাননি কেন? হাকিমপুরে একটা নাকা চেকিং পোস্ট আছে, তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয়। তাদের পুরো চেক করে প্যাকেট খোলে, তারপরে প্যাকেট খুলেটা আমি বিএসএফকে বহুবার বলেছি। ইভেন শুধু এটা নয়, ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে, তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয়। এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজবিরোধী কাজ চলছে। এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত। বিজেপির টিকিটে বনগাঁ থেকে দ্বিতীয়বার সাংসদ, বারবার তিনি দাবি তুলছেন স্বরূপনগরে বিএসএফ এর চেকপোস্ট সরানো হোক, কিন্তু তার কথা শুনছে না কেন্দ্রীয় সরকার। বারবার চেকপোস্ট সরানোর কথা বলেও কাজ হয়নি, ফলে এখনো সমস্যায় সীমান্ত পারের বাসিন্দারা। তাদের সাহায্য করতে গিয়ে এবার উল্টে বিতর্কের মুখে শান্তনু ঠাকুর। সম্প্রতি তার নামের একটি লেটার হেড সামনে এসেছে, যেখানে জিয়ারুল গাজী নামে এক ব্যক্তিকে গরুর মাংস নিয়ে চেকপোস্ট পার করার ছাড়পত্র দেওয়া হয়েছে। এমনি তো বিএসএফ একটা অসুবিধা করে রেখেছে নাকা চেকিং দিয়ে, তো সেখানে আমার প্যাড যদি ইউজ করে তাদের যদি নিত্য প্রয়োজনীয় সুবিধা তারা পেতে পারে, তাহলে সেখানে আমি মনে করি সেটা অসামাজিক কাজ নয়। এখন বিএসএফই করেছে, কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে একটা ভুল প্রচার করেছে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম। গ্রাম থেকে বাজারে যেতে হলে পেরোতে হয় বিএসএফ এর চেকপোস্ট। অভিযোগ, এখানেই সমস্যা। সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতেও পোহাতে হয় নানা ঝক্কি। এখন 1 কিলো চিনি নিয়ে যাচ্ছি, তা যাচ্ছি দিলে না। এই দেখো চিনিটা দেখেন, আমাদের তো মেডিসিনে বিয়ে দিচ্ছে না, একটা কুটুম্ব ভালো আসতে পারে না, ছেলেদের তো বিয়ে হচ্ছে না, এগুলো কোনো যেমন বিয়ে হচ্ছে, তাও জিনিসপত্র নিয়ে আর দেবে না। চেকপোস্ট পেরিয়ে মালপত্র আনতে বিএসএফ কে ছাড়পত্র দেখাতে হয়, জনপ্রতিনিধিদের থেকে সার্টিফিকেট নিয়ে দেখাতে হয় বিএসএফ কে। 2014 সাল থেকে এই নিয়ম চলছে। বিজেপির দাবি, তাদের কর্মী সমর্থকদের ইচ্ছে করে সার্টিফিকেট দেন না তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা, তাই বিএসএফ এর চেকপোস্ট পারাপারে সার্টিফিকেট দেওয়া শুরু করেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। চাল থেকে চিনি লবণ যত যাবতীয় যে কোনো জিনিস আমাদের নিয়ে যেতে গেলে আমাদের স্লিপের প্রয়োজন থাকে, সেটা মেম্বার থেকে চাইলে আমরা পাইনি। কেন আমরা পাইনি, এটাই আমরা যে বিজেপি দল করি, তাই আমরা সংসদ থেকে আমরা 1 তারিখ থেকে চালু করা হয়েছে। ওখানে যে স্থানীয় মেম্বার যারা আছে তাদের কাছে দিলে তারা অবশ্যই দেবে। এখানে বিরোধী দল নিয়ে তো কোনো না, যে আমার কাছে যদি আসে তাহলে আমি তো সমস্যার সমাধানই করব। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে বিএসএফ। সেই বিএসএফ এর পোস্ট পারাপারেই নানা সমস্যা হচ্ছে বলে অভিযোগ। এই সমস্যা মেটাতে শান্তনু ঠাকুর নিজে পাস দিচ্ছেন, কিন্তু তাতেও জোর বিতর্ক। চাপে পড়ে এবার কেন্দ্রীয় মন্ত্রীও বিএসএফ চেকপোস্ট তুলে দেওয়ার দাবিতে সরব। তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয়। তাদের পুরো চেক করে প্যাকেট খোলে, তারপরে প্যাকেট খুলেটা আমি বিএসএফকে বহুবার বলেছি। ইভেন শুধু এটা নয়, ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে,
তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয়। এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজ বিরোধী কাজ চলছে। এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত। এখানেই অনেকের প্রশ্ন, শান্তনু ঠাকুর তো বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী, এত দিনেও তিনি এই চেকপোস্ট বন্ধ করতে পারলেন না কেন? অনিরুদ্ধ কীর্তনিয়া এবং অনুপম সাহা, নিউজ 18 বাংলা।